হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আমাদের জিওগ্রাফি ক্লাসে আজকে ক্লাস নাম্বার 2তে আমাদের আলোচ্য বিষয় হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি, তার পাশাপাশি নিরক্ষরেখা, মূলমধ্যরেখা, এগুলোকে কি করে আমরা আইডেন্টিফাই করব, এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্য দিয়ে আমরা কিভাবে কোনো একটি জায়গার সময় নির্ণয় করতে পারি, প্রত্যেকটা বিষয় আজকে কিন্তু আলোচনা করব। আমরা যদি এই যে এখানে এই বৃত্তটাকে যদি পৃথিবী ধরে নিই এবং এটাকে যদি ধরে নিই যে 66.5 ডিগ্রি কোণে এটা হেলে রয়েছে, তাহলে তোমরা দেখো আমাদের যেটা ম্যাপ থাকে সেটা হচ্ছে এটা থাকে পূর্ব, এটা থাকে উত্তর, এটা থাকে পশ্চিম, এটা থাকে দক্ষিণ। অর্থাৎ যেই সমস্ত কল্পিত রেখাগুলো পূর্ব এবং পশ্চিমে, ঠিক আছে, অর্থাৎ মনে করো এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে সমস্ত কল্পিত রেখাগুলো পূর্ণ বৃত্তাকার রূপে পূর্ণ বৃত্তাকার হবে এগুলো, ঠিক আছে, এগুলো কমপ্লিটলি একটা সার্কেল তৈরি করবে, পূর্ণ বৃত্তাকার রূপে তৈরি হয়, তাদেরকে বলা হয় হচ্ছে অক্ষরেখা। এগুলোকে বলা হয়েছে অক্ষরেখা, ঠিক আছে। তারপরে আমরা যদি আবার উত্তর দক্ষিণে অর্ধবৃত্তাকার যে রেখাগুলো রয়েছে, উত্তর দক্ষিণে যে অর্ধবৃত্তাকার রেখাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এই যে নীল রঙের অংশগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা এই উভয়ের অবস্থানকে দেখে কিন্তু আমরা কোনো একটি জায়গার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বা কোনো একটি জায়গার সময়কে নির্ণয় করতে পারি। এবং আরও একটি বিষয় যেটা বোঝার সেটা হলো এই যে দেখো দুটো পার্টের মধ্যে একটা মাঝখানে ডিভাইডার রয়েছে না, এইখানে মাঝ বরাবর একটি রেখা যেটা গোটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দুটো সমান ভাগে ভাগ করছে। গোটা পৃথিবীটাকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে কাল্পনিক দুটি ভাগে ভাগ করছে, একে বলা হয় নিরক্ষরেখা। এবং ঠিক একইভাবে এই যে ঠিক পৃথিবীর যে মাঝখানে যে দণ্ডটা রয়েছে, অর্থাৎ কাল্পনিক দণ্ড, যেটা পৃথিবীটাকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে দুটো পার্টে ভাগ করছে, তাকে বলা হয় হলো মূল মধ্যরেখা। আমরা প্রত্যেকটা পার্টি কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, এখানে জাস্ট একটা ছবি দিয়ে বিষয়টাকে হালকা করে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে। কি রয়েছে দেখো, বলেছে পৃথিবী পৃষ্ঠের উপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হচ্ছে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা। আমরা পড়লাম যেটা পূর্ব পশ্চিমে রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা, এবং যেটা উত্তর দক্ষিণে রয়েছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা, যদি আমরা এটাকে কাল্পনিকভাবে পৃথিবী ধরে থাকি। বোঝা গেল? নেক্সট হচ্ছে নিরক্ষরেখা কি, নিরক্ষরেখা সংক্রান্ত তথ্য কি রয়েছে এখানে দেখো। বলেছে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম মানে কি, আমাদের যেটা হরাইজন্টালি থাকে, ঠিক আছে, হরাইজন্টালি, এবং এটা হচ্ছে ভার্টিক্যালি। পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাগুলো পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি। নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়ে থাকে। এবং নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই বিষয়টাকে আরও একটু বিস্তারিতভাবে জানি, এখানে দেখো ছোট্ট করে এই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এইটা তো, এটা আছে হচ্ছে নিরক্ষরেখা, তাই তো, এটার মান কত বললাম, 0 ডিগ্রি। এবং এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। এইবার দেখো এই যে প্রত্যেকটা পার্ট, যে প্রত্যেকটা যে অক্ষরেখাগুলো একটা আস্তে আস্তে বাড়ছে, মনে করো এগুলা কিন্তু একটা আস্তে, মনে করো 10, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এদিকেও কিন্তু রয়েছে, নিচেও রয়েছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে। অর্থাৎ মূল যে নিরক্ষরেখাটা, যেটা মাঝখান বরাবর একদম পৃথিবীটাকে কাল্পনিকভাবে দুটো গোলার্ধে ভাগ করেছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, তার মান হচ্ছে 0 ডিগ্রি। এবং সেখান থেকে তুমি যত উপর দিকে যাবে উত্তর গোলার্ধের দিকে, তখন সেটা ডিগ্রির 10, 20, 30, 40, 50 করে বাড়তে থাকবে, এবং নিচে যত আসবে তত 10, 20, 30 করে কিন্তু এদিকে বাড়তে থাকবে। তাহলে এটা যেহেতু 0 ডিগ্রি আছে, যদি উত্তর গোলার্ধের এখানে 20 ডিগ্রি থাকে তাহলে এটাকে আমরা বলবো 20 ডিগ্রি নর্থ, এবং যদি নিচে থাকে এটা 30 ডিগ্রি থাকে বা 20 ডিগ্রি থাকে, তাহলে এটাকে আমরা বলবো 20 ডিগ্রি বা 30 ডিগ্রি সাউথ। তার কারণ হচ্ছে নিচের পার্টটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারের, তাই জন্য সাউথ, এবং উপরের পার্টটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের, তাই জন্য নর্থ। নেক্সট আসবে মূল মধ্যরেখা। মূল মধ্যরেখাটা কি, মূল মধ্যরেখা আমরা জানলাম যেটা হচ্ছে গোটা পৃথিবীটাকে কি করছে, কাল্পনিকভাবে ভাগ করছে, কিভাবে, ওপর নিচে, অর্থাৎ উত্তর দক্ষিণে মাঝ বরাবর, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মূল মধ্য রেখা। পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে কাল্পনিক রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলবে। মূল মধ্যরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। জায়গাটা তোমরা দেখে নাও ভালো করে, শুধু গ্রিনিচ নয়, গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কিন্তু করা হয়েছে কল্পনা। তারপরে বলা হয়েছে
মূল মধ্যরেখার পূর্ব অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম অংশ পশ্চিম গোলার্ধ নামে পরিচিত। অর্থাৎ পূর্ব গোলার্ধ মানে কি আমাদের হাতের ডান দিক, মানচিত্রের যে কোনো মানচিত্রের হাতের ডান দিকটা হচ্ছে তোমার পূর্ব দিক, তাহলে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাই তো? এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে ডান দিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ, বাঁ দিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে আমাদের নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার নিরিখে পৃথিবীকে আমরা মোট 4টা গোলার্ধ পাচ্ছি। অর্থাৎ যখন আমরা শুধুমাত্র নিরক্ষরেখার বিস্তার মানে নিরক্ষরেখার জায়গা দেখে আমরা যখন ভাগ করব তখন সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। আবার যখন শুধুমাত্র আমরা মূল মধ্যরেখার নিরিখে বিচার করব তখন সেটা পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। এবার এদের বৈশিষ্ট্যগুলো কি? মূল মধ্যরেখার মানও কিন্তু 0 ডিগ্রি। তারপর তুমি যখনই যত ডান দিকে যাবে এটা তো 0 ডিগ্রি, ঠিক আছে, এটা 0 ডিগ্রি। এবার তুমি যতই মনে করো ডান দিকে যাবে তত তোমার হচ্ছে বাড়তে থাকবে, এদিকেও আসলে এটাও বাড়তে থাকবে। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে এটা এটা ভেঙে গেছে শব্দটা, এটা সমান্তরালে করে নেবে তোমরা। পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাগুলোকেই বলা হয় অক্ষরেখা। বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। বৈশিষ্ট্যগুলো কি রয়েছে? এই বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে একেবারে যে পর্ষদের যে বইটা রয়েছে, যেটা স্কুলে পড়ানো হয়, সেই পর্ষদের বই থেকে কিন্তু বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অক্ষরেখা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ আমরা ছবির সাথে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। যেহেতু আমরা অক্ষরেখা সংক্রান্ত তথ্য পড়ছি, অর্থাৎ এটা নিরক্ষরেখা, তাই তো? তাহলে এই যে অক্ষরেখাগুলো মানে কি, তারপরে নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে যেটা পূর্ব এবং পশ্চিম দিকে গেছে, এগুলো পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এই অক্ষরেখার সাথে এই অক্ষরেখার কিন্তু একটা সামান্তরালিক মিল থাকবে। অক্ষরেখাগুলো পূর্ণ বৃত্তাকার, অর্থাৎ গোটা পৃথিবীটাকে এটা সার্কুলারভাবে বা এটার একটা গোল বৃত্তাকারে এটাকে কিন্তু প্রদক্ষিণ করে রেখেছে কাল্পনিকভাবে। অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, এটা তো স্বাভাবিক, কারণ মেরুর দিকে পরিসরটাও কম, জায়গাটাও কম, এবং মানে নিরক্ষরেখার অঞ্চল সব থেকে বেশি হবে এবং মেরু অঞ্চল সব থেকে কম হবে। অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়, এটা 0 ডিগ্রি ছিল, এবার এটা 10 ডিগ্রি হলো, 20 ডিগ্রি হলো, এই করতে করতে এটা কিন্তু মেরুর দিকে বেড়ে যাচ্ছে, 90 ডিগ্রি চলে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এটা কি করছে, এটা গোটা পৃথিবীটাকে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করছে, তাই তো? পৃথিবীতে মোট 178টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে, তার মধ্যে 178 প্লাস 1 একটি হচ্ছে নিরক্ষরেখা, দুটি হচ্ছে বিন্দু, টোটাল 181। আমি আবারও বলছি যে এখানে যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু একেবারে টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, পর্ষদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, স্কুলে যেটা পড়ানো হয়। 178টা রয়েছে এখানে অক্ষরেখা, একটি রয়েছে নিরক্ষরেখা, আর দুটি রয়েছে বিন্দু। এই যে একদম বিন্দুটা, পোলার এরিয়াতে যে বিন্দু থাকে সেটা। 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হচ্ছে দুটি মেরু বিন্দু। বোঝা গেছে? বিন্দুগুলো কিন্তু অক্ষরেখা নয়, বলা যেতে পারে এটা অক্ষরেখার শেষ সীমানা বিন্দুটা। এরপরে আছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাটা কি? দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে কল্পিত রেখাগুলোকেই বলা হয় দ্রাঘিমা রেখা। কিভাবে সেটা আমরা ছবি এঁকে বুঝবো, বৈশিষ্ট্যগুলোকে ভালো করে বুঝবো। দেখো, এটা ধরি পৃথিবী, তাহলে আমার এটা হচ্ছে মূল মধ্যরেখা, আর এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকারগুলো হচ্ছে এক একটা দ্রাঘিমা রেখা, তাই না? এটা দ্রাঘিমা রেখা। এটা বাস্কেটবল তোমরা হাতে যখন নেবে দেখতে পাবে ওখানে কিন্তু এরকম থাকে। এবং তোমরা যদি কোনো একটা কমলা লেবু নাও, দেখবে প্রত্যেকটা যে কমলা লেবুর যে কুয়াগুলো রয়েছে সেগুলো এক একটা হচ্ছে দ্রাঘিমা রেখার মতন মনে হতে পারে তোমাদের দেখে, ঠিক আছে? তো দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় তার কারণ হচ্ছে এইখানকার যে পরিসরটা আর এইটার যে পরিসরটা অনেক ছোট বড় হয়, কারণ এদের যে সৃষ্টি এবং বিন্দুটা যে রয়েছে, মূল বিন্দু কিন্তু কমন, কিন্তু এরিয়াটা কিন্তু এদের আলাদা হয়। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্তাকার হয়ে থাকে, দেখতে পাচ্ছি এটা অর্ধবৃত্তাকারই হয়েছে। দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সব থেকে বেশি হয় এবং মেরুর দিকে সব থেকে কম হবে। তার কারণ হচ্ছে এইখান থেকে যখন এ ছড়িয়ে যাচ্ছে তখন এই দিকটা তো যত আসবে তখন তার এটা বেশি থাকবে, আর এদিকে যত থাকবে তখন সেটা কিন্তু কম থাকবে, ঠিক আছে? আর দ্রাঘিমা রেখার সংখ্যা মোট 360টি, ঠিক আছে? এবার হচ্ছে স্থানীয় সময়, লোকাল টাইম, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জিওগ্রাফির যে বিভিন্ন যদি অঙ্ক থাকে, যদিও অঙ্ক তোমাদের না পড়লেও চলবে, তবুও কিছু পার্ট যেগুলো রয়েছে যেগুলো না করলে না সেগুলো আমি অবশ্যই করিয়ে দেবো তোমাদের। তার জন্য আমাদের কিন্তু স্থানীয় সময়গুলো দরকার, লোকাল টাইম বা স্থানীয় সময়। কি রয়েছে লোকাল টাইমটা? দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলা হয়। কোনো দ্রাঘিমা সূর্য ঠিক মাথার উপরে আসে তখন দুপুর 12টা বাজে, এবং প্রত্যেক 4 ডিগ্রি অন্তর সেটা কিন্তু 1 ঘন্টার পরিবর্তন ঘটায়,
ঠিক আছে। প্রমাণ সময়টা কি, যেটাকে স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, ভারতের প্রমাণ সময় আমরা জানবো আইএসটি। একটা আমরা জানবো হচ্ছে গ্রিনিচ মেইন টাইম, এটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত সময়কে নির্দেশ করে, একটি স্থান মানে একটি নির্দিষ্ট সময়কে। আর আমাদের ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। কী আছে এটা? ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 1 ঘন্টা 45 মিনিট। পূর্ব সীমানা আর পশ্চিম সীমানাকে আমরা যদি ভারতের ম্যাপটাকে বিচার করি, তাহলে ধরে নাও যদি এটা যদি সামান্যভাবে আমি চেষ্টা করছি এটাকে, এটা যদি ভারতের ম্যাপ হয়ে থাকে, তাহলে এই ম্যাপের যে পূর্ব দিকটা রয়েছে আর যে পশ্চিম দিকটা রয়েছে, এটা পূর্ব এটা পশ্চিম দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিকের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। এই সমস্যা সমাধানের জন্য ঠিক মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে। এই দুটোর মাঝ বরাবর একটি স্থানে নেওয়া হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। আর গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা বা 5 ঘন্টা 30 মিনিট। দেখো এখন বর্তমানে তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, বিশেষ করে তোমরা দেখবে টেস্ট খেলা ডে লাইটেই চলছে, বাট আমাদের এখানে বিকাল 4টা থেকে খেলা শুরু হচ্ছে, আমাদের এখানে রাত্রে 11টা বেজে যাচ্ছে। কিন্তু ইংল্যান্ডে যখন আমাদের ভারতীয় দল ক্রিকেট খেলছে, তখন সেখানে মাঠে কিন্তু রৌদ্রু। অর্থাৎ এখানে 5.5 ঘন্টার যে ফারাকটা, সেটা কিন্তু আমরা এইভাবেও ব্যাপারটাকে বুঝতে পারি। এবং ওখানকার যে ঘড়িটা দেখায়, সেই ঘড়ির সঙ্গে আমাদের বাড়ির ঘড়ির তোমরা একটু পার্থক্যটা দেখলেই বুঝতে পারবে। তারপরে হচ্ছে জিপিএস। জিপিএস একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এসেনশিয়াল একটি পার্ট আমাদের আজকের যে স্মার্ট লাইফ আমরা বিলং করছি। গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএসের ফুল নাম। এটি কৃত্রিম উপগ্রহ থেকে কার্যকরী হয় এবং এটা হচ্ছে বিভিন্ন রকমের দামি গাড়ি, মোবাইল ফোন, জাহাজ, বিশেষ করে এগুলো নিজেদের জায়গা এবং গন্তব্যস্থলকে ঠিকঠাক পৌঁছে দেয়। তার জন্য কিন্তু জিপিএস আজকে একটি অভিন্ন এবং এটি কিন্তু বিজ্ঞানের একটি আশ্চর্য আবিষ্কার, এবং এগুলো সমস্ত কিন্তু ওই কৃত্রিম উপগ্রহের স্যাটেলাইটের সিগন্যালিংয়ের মাধ্যমেই হয়ে থাকে। সময় গণনা কী করে হবে? সময় গণনা কী করে হবে? যে মূল মধ্যরেখার উপরে যখন সূর্য আসে তখন ঠিক দুপুর 12টা, আর মূল মধ্যরেখা থেকে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় তখন দুপুর 1টা, এবং 15 ডিগ্রি দ্রাঘিমায় সেই সময় সকাল 11টা। অর্থাৎ প্রতি ডিগ্রিতে 4 মিনিট করে সময় কিন্তু কী হচ্ছে, বাড়ছে। অর্থাৎ আমি যদি 4 মিনিট ইন্টু 15 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাই না? তার মানে প্রত্যেক 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে কিন্তু ডিফারেন্স তৈরি হচ্ছে। প্রত্যেক 1 ডিগ্রিতে 4 মিনিট করে সময়ের পার্থক্য হয় দ্রাঘিমা রেখার ক্ষেত্রে। মূল মধ্যরেখা থেকে তুমি যতই এদিকে যাবে, অর্থাৎ এটা মূল মধ্যরেখা যদি আমরা এখানে কল্পনা করি, তাহলে তোমার যতটাই তুমি যেদিকেই যাও না কেন, তোমার সময়ের পার্থক্য পজিটিভ বা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দিকে কিন্তু হবে। এবং সেটার পরিমাণটা হচ্ছে প্রত্যেক 1 ডিগ্রিতে 4 মিনিটের সময়ের পার্থক্য হয়। সেই কারণে প্রত্যেক 15 ডিগ্রি অন্তর 1 ঘন্টার পার্থক্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে।